তানহা ও মিহি সেদিন এগিয়ে যায়। সেখানে যেতেই দুজনের চোখ বের হয়ে আসার উপক্রম হয়, কারণ বাইরে থেকে তারা দেখতে পারে শাহনওয়াজ সিদ্দিকী কন্টেনারের ভেতরে থাকা চারজন মানুষের সামনে ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। ওই চারজন ব্যক্তি বারবার তার কাছে নিজেদের প্রাণ ভিক্ষা চাচ্ছে, কিন্তু শাহনওয়াজের চোখে বিন্দুমাত্র দয়া নেই। তার চোখে ভয়ঙ্কর ক্ষোভ। চোখের পলকে সে ধারালো অস্ত্র দিয়ে একজনের গলায় কোপ বসায়। তার শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়, চারদিক রক্তে ভেসে যায়। এই ভয়ানক দৃশ্য দেখে তানহা চিৎকার করতে নেবে, এমন সময় মিহি তার মুখ চেপে ধরে বলে, কি করছিস আপু? যদি শুনে ফেলে তোকেও এভাবে শেষ করে দিবে। বলেই সে তানহাকে টানতে টানতে দূরে নিয়ে আসে। তানহা এদিকে এসে কাঁদতে কাঁদতে বলে, কি ছিল এটা? উনি এটা কিভাবে করতে পারলেন? ওই নিরীহ মানুষদের এইভাবে মারলেন? ওনারা নিজের প্রাণ ভিক্ষা চাচ্ছিলেন। মিহি বলে, আমার তো ভীষণ খারাপ লাগছে আপু। সবার ঘরে নিশ্চয়ই বউ বাচ্চা ছিল, ওনার হয়তো অপেক্ষা করে আছে তার। তানহা কেঁদে ফেলে। উনি এতটা জঘন্য হবেন আমি ভাবতেই পারিনি। ভাগ্যের সবটা এখন আমার সামনে চলে এসেছে। নইলে ওই জঘন্য মানুষটাকে আমার বিয়ে করতে হতো। কিন্তু তোকে কে সাবধান করলো আপু? কে তোর ওই শুভাকাঙ্ক্ষী? এমন সময় একজন পুরুষ এগিয়ে এসে বলে, আমি। তানহা সেদিকে তাকিয়ে আফনান সিদ্দিকীকে দেখে বলে ওঠে, আপনি? হ্যাঁ, আমি। সেদিনও আমি আপনাকে এভাবেই সতর্ক করতে চেয়েছিলাম, কিন্তু আপনি বুঝতে পারেননি। তাই আজ আবার সতর্ক করতে চলে এলাম। আমি মুখে বললে বিশ্বাস করতেন না, তাই লাইভ দেখালাম। এটাই হলো শাহনওয়াজ সিদ্দিকের আসল রূপ। উনি কতটা ভয়াবহ মানুষ আপনি কল্পনাও করতে পারবেন না। আমার বাবা, যিনি ওকে রাস্তা থেকে তুলে এনেছেন, এত বড় সাম্রাজ্যের মালিক করেছেন, তার মৃত্যুর পরও আমায় দেখতে দেয়নি ও, জানেন? এতটা জঘন্য ও প্রতিদিন নিরাপরাধ মানুষদের হত্যা করে, এভাবে চাঁদাবাজি করে, কত নারীদেরকে ধর্ষণ। তানহা নিজের কানে হাত দিয়ে বলে, চুপ করুন, আমি আর শুনতে চাই না। আফনান সিদ্দিকী বলে, এটাই সত্য। আপনাকে বিয়ে করার পেছনেই নিশ্চয়ই ওনার কোনো খারাপ উদ্দেশ্য আছে। আপনি যদি নিজের ভালো চান তাহলে চলে যান অনেক দূরে কোথাও। এত জঘন্য কাউকে বিয়ে করবেন না। কোথায় যাব আমি? এই চট্টগ্রাম থেকে অন্তত দূরে কোথাও যান, তাহলে শাহনওয়াজ সহজে আপনার নাগাল পাবে না। কিন্তু কিভাবে? মিহি বলে, আপু, আমি কোনো ব্যবস্থা করে দিচ্ছি, চল। তানহা মিমের সাথে মিলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছে। মিম তানহাকে বলে, আপু, এরপর যে ট্রেন আসবে সেটা চেপে তুই অনেক দূরে কোথাও চলে যা। তানহা বলে, কিন্তু আমি যাবোটা কোথায়? আর সেখানে গিয়ে থাকবো কোথায়? মিম বিরক্তিসূচক ভঙ্গিতে বলে, আরে আগে এখান থেকে পালা, তারপর কি করবি সেটা পরে ভাবিস। বলেই তানহাকে মানানোর চেষ্টা করে। এর মাঝে ট্রেন চলে আসতেই মিম তানহাকে বলে, দ্রুত ট্রেনে উঠে পড়। তানহা বুঝতে পারছিল না কি বলবে। মিম তানহাকে চুপ দেখে বলে, এখন চুপ আছিস কেন তুই? ট্রেনে উঠে পড়। তানহা বলে, আমার কেমন জানি মন কু কু গাইছে। ট্রেনে ওঠাটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? আমি বুঝতে পারছি না কি করব। কোথায় কোথায় যাব? আমার হাতে তো কোনো কানাকড়িও নেই। তুই চুপচাপ চলে যা তো, না হলে ওই রাক্ষসটা তোকে বিয়ে করতে হবে। তানহা তবুও নিজেকে মানাতে পারছিল না। এর মাঝে তার মনে হঠাৎ করে একটা চিন্তা ভেসে আসে। সবসময় আমরা চোখে যা দেখি সেটাই কি সত্য হয়? এর বাইরেও তো অনেক কিছু হতে পারে। তাছাড়া শাহনওয়াজ তানহাকে বলেছিল তার ওপর ভরসা রাখতে। এসব মনে করে তানহা বলে ওঠে, আমার মনে হয় আমার একবার মিস্টার শাহনওয়াজের সাথে কথা বলা উচিত। ওনার কাছে জানতে চাওয়া উচিত ওই লোকগুলোকে উনি কেন মারলেন। তুই কি পাগল হয়ে গেছিস আপু? নিজের চোখে ওই লোকটার এত ভয়ঙ্কর রূপ দেখার পরেও তুই কিভাবে ওই কথা বলছিস বলতো?
আমরা সব সময় চোখে যা দেখি তার বাইরেও কিছু সত্য থাকতে পারে। আমাকে সবটাই জানতে হবে। বলেই তানহা রেল স্টেশন থেকে বের হবার জন্য সামনের দিকে পা বাড়ায়। গভীর রাত হওয়ায় তখন খুব একটা ভিড় ছিল না। মিম আশেপাশে তাকিয়ে দেখে নাই কোনো সিসিটিভি আছে কি না। নেই দেখে সে খানিকটা নিশ্চিত হয়। মনে করে আফনান সিদ্দিকীর বলা কথা, আজ সে যে করেই হোক তাকে তানহাকে শাহনওয়াজ সিদ্দিকীর জীবন থেকে দূরে পাঠাতে হবে। এর বিনিময়ে আফনান সিদ্দিকী মিমকে অনেক অর্থ দেওয়ার, এমনকি তাকে নিজের জীবনসঙ্গী করারও প্রতিশ্রুতি দিয়েছেন। এই সুবর্ণ সুযোগ মিম কিছুতেই হাতছাড়া করতে চায় না। তাই সে তানহার হাত টেনে ধরল। তানহা বলে উঠল। কি হলো মিম, আমায় আটকাচ্ছিস কেন? মিম বলে ওঠে। এদিকে আপু, তোর সাথে জরুরি কথা আছে। আবার কি বলবি? এদিকে আয়। বলেই তানহাকে নিয়ে রেল স্টেশনের কিছুটা সামনে এগিয়ে যায় মিম। তানহা মিমকে বলে। আমাকে এইখানে কেন নিয়ে এলি? কি বলবি বল জলদি। এর মাঝে ট্রেনের হুইসেল দেয়। মিম বুঝতে পারে ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। সে তানহাকে শক্ত করে জড়িয়ে ধরে, অতপর বলে। আমি জানি সারাটা জীবন আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, আম্মুর সাথে মিলে সব সময় তোর উপর অত্যাচার করেছি। এসব কোনো ক্ষমা হয় না, সেটাও আমি জানি। হ্যাঁ, কিন্তু তুই এইসব কেন বলছিস? আমি জীবনেও তোর সাথে অনেক খারাপ কিছু করেছি আপু, কিন্তু আজ নিজের স্বার্থে তোর সাথে আরো খারাপ কিছু হতে হবে। মানে? তুই তো জানিস আমি সব সময় ধনী জীবন স্বপ্ন দেখতাম। তোর বোন হয়ে থেকে হয়তো আমার জীবন কিছুটা সচ্ছলতা আসতো, কিন্তু আমার নিজের সম্রাজ্ঞী হওয়া হতো না। আর তাই যাতে আমার রাস্তা একদম ক্লিয়ার হয়, তাই এটা আমার করতে হবে। আমার সব অন্যায় তো তুই আগেও ক্ষমা করেছিস, পারলে আজকেরটাও ক্ষমা করিস। ওপারে ভালো থাকিস আপু। বলেই মিম সজোরে ধাক্কা দেয় তানহাকে। তানহাকে অবিশ্বাস্য চোখে তাকায়। সে একদম রেল লাইনে পড়ে যায় আর ট্রেনটা দ্রুত চলতে শুরু করে। তানহা নিজের বিস্ময় কাটিয়ে উঠে দাঁড়াবে তার আগে ট্রেনটা এসে তাকে পিষে দিয়ে যায়। তানহার আর্তনাদে পুরো আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। মিম দ্রুত রেল স্টেশন থেকে বেরিয়ে যায়। রেল স্টেশনের বাইরে এসে বলে। তানহা চ্যাপ্টার ক্লোজ। এবার আমাকে আফনানের সাথে দ্রুত যোগাযোগ করতে হবে। আপাতত কিছুদিন আমায় আত্মগোপন থাকতে হবে। বলেই সে নিজের ফোন বের করে আফনানকে কল দেয়। শাহনওয়াজ সিদ্দিকী যখন নিজের কাজ শেষ করে সিদ্দিকী ম্যানশনে ফিরে আসতে পারে, জানতে পারে তানহা এখানে উপস্থিত নেই, তখন সে ভীষণ রেগে যায়। নিজের ঠিক করে রাখা গার্ডসের উদ্দেশ্যে বলে। তোমরা আমার কথার অমান্য করলে কোন সাহসে? তোমাদের আমি বলেছিলাম না তানহার উপর নজর রাখতে, ও যেন তোমাদের চোখের আড়াল না হয়। তাহলে কিভাবে তোমরা ওকে এভাবে যেতে দিলে? সবগুলো গার্ডস মাথা নিচু করে নেয়। শাহনওয়াজ বলে। যদি আজ আমার তানহার কিছু হয় তাহলে তোমাদের কাউকে আমি ছাড়বো না। এরপর সে ক্ষিপ্ত দৃষ্টিতে মর্জিনা বেগমের দিকে এগিয়ে গিয়ে বলেন। আপনার মেয়ে তানহাকে নিয়ে কোথায় গেছে? ভালো ভালো বলুন, নয়তো। বিশ্বাস করো বাবা, আমি এসব ব্যাপারে কিচ্ছু জানি না। তোমার খোঁজ করতে তো তানহা বেরিয়ে গেল, আর মিম তো ওকে সঙ্গ দিতে গেল। তানহা তো নিজের ফোন নিয়ে যায়নি, আপনার মেয়ে তো নিয়ে গেছে। তো আপনার মেয়েকে একটা ফোন করুন। মর্জিনা বেগম মিমের নাম্বার ডায়াল করে কল করে, কিন্তু ফোনটা সুইচ অফ দেখায়। শাহনওয়াজ ক্ষোভে ফেটে পড়ছিল। আকবর এগিয়ে এসে বলে। আপনি চিন্তা করবেন না বস, আমি ওনার লোকেশন ট্র্যাক করার ব্যবস্থা করছি। যত দ্রুত সম্ভব তানহা ম্যামকে খুঁজে বের করবো আমি। ওনার কোনো ক্ষতি হতে দেব না। এদিকে মর্জিনা বেগম ভাবেন। এই মিমটা কোথায় গেল এভাবে? আমাকে তো কি না বললো না, না জানি কোন বিপদ আসে আর আমি সেই বিপদে ফেসে যাই। তানহা কিছু হয়ে গেলে তাই শাহজাহান সিদ্ধে গিয়ে আমায় ছিঁড়ে খাবে। নতুন দিনের আগমন ঘটেছে চট্টগ্রামে, কিন্তু শাহনওয়াজের জীবনে যেন ঘোর অমানিসার আগমন ঘটেছে।
কাল রাত থেকে এখনও অবধি তানহার কোনো খোঁজ নেই। শাহনওয়াজ সিদ্দিকীর আদেশে আকবর শহরের প্রতি কোনায় কোনায় তানহাকে খুঁজে চলেছে। মিমের লাস্ট লোকেশন বলছে বন্দর এলাকায়, কিন্তু এরপর আর কোনো খোঁজ নেই তাদের। শাহনওয়াজ বুঝতে পারে না কি হয়েছে। এর মাঝে আকবর বিমর্ষ ও নতজানো ভঙ্গিতে শাহনওয়াজের সামনে এসে দাঁড়ায়। শাহনওয়াজ আকবরকে এভাবে দেখে ভুরু কুঁচকে বলে, কি হচ্ছে আকবর? তুমি এমন লাগছে কেন? ইজ এভরিথিং ওকে? আকবর দীর্ঘশ্বাস ফেলে বলে, জানি না স্যার, আপনাকে সংবাদদাতা কীভাবে দেব? তানহার খোঁজ পেয়েছো তুমি? কোথায় ও? ওকে এক্ষুনি আমার সামনে নিয়ে এসো, তারপর ওকে আমি বোঝাচ্ছি পালানোর শাস্তি কি হতে পারে। আকবরের গলার স্বর ভেসে আসে। কাকে শাস্তি দিবেন আপনি স্যার? শাস্তি দেওয়ার জন্য মানুষটাকে তো থাকতে হবে। মানে এসব কি হেলিপনা করছো তুমি? যা বলার স্পষ্ট করে বলো। আপনাকে এখনই আমার সাথে চট্টগ্রাম মেডিকেলের মর্গে যেতে হবে। শাহনওয়াজ বিস্মরিত স্বরে বলে, মর্গে? গতকাল রাতে রেললাইনের একটি মেয়ের মৃত্যু হয়েছে ট্রেনে কাটা পড়ে। তার দেহ সম্পূর্ণ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে পোশাক আশাক ও খণ্ডিত অংশ দেখে আমরা শনাক্ত করেছি যে ওটাই তানহা ম্যাম। শাহনওয়াজ চিৎকার করে বলে ওঠে, না, এটা হতে পারে না, মিথ্যা বলছো তুমি। আমার তানহার কিছু হতে পারে না। শাহনওয়াজ এসে উপস্থিত হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গের সামনে। তবে এখনও সে বিশ্বাস করতে নারাজ যে তানহার বেঁচে নেই। নিজের সামনে দাঁড়ানো আকবরের উদ্দেশ্যে সে বলে, তোমাদের কাছে নিশ্চয়ই কোনো ভুল খবর আছে। আমার তানহার কিছু হতে পারে না। আমি নিশ্চিত আমার তানহা একদম সহি সালামত আছে। আকবর দীর্ঘশ্বাস ফেলে বলে, এটা সত্যি হলে আমার থেকে খুশি আর কেউ হবে না স্যার, কিন্তু আমি নিজেও বুঝতে পারছি না কোনটা সত্য আর কোনটা মিথ্যা। শাহনওয়াজ বলে, আমি বলে দিচ্ছি, যদি আমার তানহার কিছু হয়ে যায় তাহলে আমি কাউকে ক্ষমা করব না। সবাইকে আমি দেখে নেব। আমার তানহার এই পরিণতির জন্য যারা দায়ী থাকে তাদের কাউকে আমি ভালো থাকতে দেব না। তাদের সবাইকে আমি তাদের অপকর্মের জন্য উপযুক্ত শাস্তি দেব। এর মাঝে হাসপাতালের একজন কর্মকর্তা এসে বলে, আপনি কি মিস তানহার বাড়ির লোক? শাহনওয়াজ এগিয়ে এসে বলে, হ্যাঁ, আমি তানহার হবু বর। গতকাল ওর সাথে আমার বিয়ে হবার কথা ছিল। মাঝখান থেকে কোথা থেকে কি হয়ে গেল, আর আমার এখনো মনে হয় আমার তানহার কিছু হয়নি। তবু দেখুন, গতকাল রাতে রেল স্টেশন থেকে এই লাশটা আনা হয়েছিল। খুব বাজেভাবে ট্রেনে কাটা পড়েছে তারা। চেহারাটা দেখে চেনার উপায় নেই, তবে পোশাকের সাথে মিল পাওয়া গেছে। আপনার ওখান থেকে যেই লোক এসেছে সে পোশাক দেখেই শনাক্ত করেছে যে এইটা তানহা। ওনার পরনে বিয়ের বেনারসি শাড়ি ছিল। এখন আপনি একবার লাশটা যদি দেখে শনাক্ত করতেন তাহলে ভালো হতো। শাহনওয়াজ সিদ্দিকী বলে ওঠে, ওই বিয়ের লাল বেনারসি শাড়িটা আমি ওকে দিয়েছিলাম। আমি দেখলে নিশ্চয়ই তাই চিনতে পারবো। আপনি শুধু আমাকে একবার দেখার ব্যবস্থা করে দিন। ঠিক আছে, এসে দেখে যান। বলেই লোকটা তাকে মর্গে প্রবেশ করতে আহ্বান জানায়। শাহনওয়াজও পা বাড়ায়। তবে এখনও তার স্থির বিশ্বাস তানহার কিছু হয়নি। তার তানহা একদম ঠিক আছে। শাহনওয়াজ মর্গের ভেতরে ঢোকে। বুকের ভেতর এক অদ্ভুত কম্পন অনুভব করে সে। তার মন বারবার বলছে তানহা ঠিক আছে। তবু এই শীতল ভ্যাপসা পরিবেশ আর লাশের গন্ধ তার স্থির বিশ্বাসকে নড়িয়ে দেয়। একটা সাদা কাপড় দিয়ে ঢাকা লাশ রাখা আছে একটা ট্রলির ওপর। তার মনে হয় ওটা নিশ্চয়ই অন্য কারোর লাশ, আর তানহা ওখানেই নেই। মর্গ অফিসার পাশে দাঁড়িয়ে আছে, আর শাহনওয়াজ ধীরে ধীরে লাশটির কাছে এগিয়ে যায়। তার পা যেন আর চলতেই চাইছে না। যখন সে ট্রলির কাছে পৌঁছায় তার হাত পা কাঁপতে থাকে। সে ধীরে ধীরে সাদা কাপড়টি সরাতে শুরু করে। প্রথমটা সে শুধু একটি লাল শাড়ির অংশ দেখতে পায়। তার চোখ ভিজে আসে। সে আর কিছু দেখতে চায় না, কিন্তু তার মন তাকে বলে, পুরোটা দেখো, এখনও আশা আছে, এখনও তানহা বেঁচে থাকতে পারে। সে কাপা হাতে সম্পূর্ণ কাপড়টি সরিয়ে ফেলে, কিন্তু লাশটির দিকে তাকাতেই তার পৃথিবীটা যেন থমকে যায়। তার সামনে যা আছে
তা কোনো মানুষের অবয়ব নয়। শরীরটা বিকৃত, ছিন্ন ভিন্ন, মুখটা বোঝার উপায় নেই। শাহনওয়াজের শরীর জমে যায়, তার জ্ঞান হারানোর উপক্রম হয়, কিন্তু তার চোখ আটকে যায় সেই লাল বেনারসি শাড়িটার দিকে। শাড়িটা দেখে তার মনে পড়ে সে নিজের হাতে তানহাকে এই শাড়িটা বেছে দিয়েছিল। আজ সেই শাড়িটা রক্তে রাঙানো, ছেঁড়া, নোংরা। শাহনওয়াজের বুকে তীব্র একটা কষ্ট অনুভব হয়। সে মাথা ঘুরতে নেয়, চোখ থেকে জলের ধারা নেমে আসে। শাহনওয়াজ আর কোনো কথা বলতে পারে না। সে শুধু তার মাথার ওপর হাত দিয়ে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। তার বিশ্বাস, তার আশা, তার স্বপ্ন সব কিছু মুহূর্তে ভেঙে যায়। সে মাটিতে বসে পড়ে আর চিৎকার করে কাঁদতে শুরু করে। আকবর বাইরে থেকে দেখতে পায় শাহনওয়াজের এই অবস্থা। সে ছুটে আসে আর তাকে ধরে তোলে। সে বলে,